এবারের বাজেটের অন্যতম বড় দিক হল সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে, তখন সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্চকর উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্য তেল ও লবণ সহ দৈনন্দিন ব্যবহারের এসব পণ্যের আমদানি ব্যয় কমলে বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির সময়ে জনগণের প্রকৃত স্বস্তি আসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে। সেদিক থেকে এই উদ্যোগ শুধু কর কমানোর সিদ্ধান্ত নয়, বরং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। 2026-27 অর্থবছরের বাজেটে সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে। এই অগ্রাধিকারগুলো শুধু বর্তমান সংকট মোকাবিলায় নয়, আগামী দিনের উন্নয়ন ও টেকসই বাংলাদেশ গড়ার রূপরেখাও তুলে ধরেছে। সর্বজনীন, সর্বশ্রেণীর, সর্বখাতের এবং দেশের সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায় সরকার। পরিকল্পিত শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করা। কৃষিকে উৎপাদন, জীবিকা ও জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত খাত হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আশা প্রকাশ করেন, এই অগ্রাধিকার সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য খাতে ৪৩,৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বৈশ্বিক খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মধ্যে এই খাতে বড় বিনিয়োগ দেশের খাদ্য উৎপাদনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষিভিত্তিক অর্থনীতির ভিত্তি আরও মজবুত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। বাজেটের সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হল কৃষক কার্ড কর্মসূচি। প্রাথমিকভাবে ১০০টি উপজেলায় ৪২,৫০,০০০ ভূমিহীন ও প্রান্তিক কৃষককে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিজন কৃষক বছরে সরাসরি ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১,০৬২,৫০,০০,০০০ টাকা। মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে গ্রামীণ দরিদ্র মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্য তেল ও লবণ সহ ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্চকর ২ থেকে ৫% থেকে কমিয়ে মাত্র ০.৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের আশা, এর ফলে আমদানি ব্যয় কমবে এবং বাজারে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে কমে আসবে। উচ্চ মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। বাজেটের যে সুফল সেটা যদি আমরা পরিপূর্ণভাবে পেতে চাই, সবার একসাথে কাজ করতে হবে। আমরা বাঙালি, কিন্তু আমাদের দেশটা সেইভাবে আগাচ্ছে না। যেটা তারা ঘোষণা দিচ্ছে সেটা ইমপ্লিমেন্ট হোক, এইটা আমরা চাই। দ্রব্যমূল্যের দাম কমলেই আমরা মনে করেন যে ভালো, আমরা যদি ভালোভাবে থাকতারি, ভালোভাবে চলতারি, এইটাই খালি আমাকে প্রত্যাশা। কমাইলে তো আমাদের জন্য ভালো হবে, আমরা চলে বেড়ে খাইতে পারবো, কারণ আমাদেরকে তো কেউ ভাড়া বাড়তি দেয় না, যেটা ভাড়া সেটাই দেয়, কিন্তু আমরা তো কেউ নিতে বাড়তি নিতে পারি না। যদি জিনিসপত্রের দাম কমে আমাদের জন্য ভালো হবে, আমরা গরিব মানুষ খাইটা খুইটা খাইয়া যাইতে পারবো। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনি বিশেষ করে দেখেন যে স্বাস্থ্য খাতে
সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের হার্টের যে রিংগুলো সেটা অর্ধেকেরও নিচে কমিয়ে এনেছেন। এটা কিন্তু স্বাস্থ্য খাতে একটা বিরাট উদাহরণ। আবার যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হেলথ যে কমিউনিটি সেন্টারগুলো ছিল সেটাকে আরও ডেভেলপ করে সেখানে অনেক সুযোগ সুবিধা এবং ঔষধ পাবে, চিকিৎসা পাবে, এবং শিক্ষা খাতও অনেক বৃদ্ধি করেছে। আমি এই সরকার প্রধানকে বলবো, আপনার বাজেট খুবই ভালো হয়েছে, চিন্তাশীল বাজেট এবং চাপে রাখার বাজেট। আপনার ঘাটতি থাকলেও ঘাটতি পূরণ হবে যদি আপনি একেবারে ন্যায়সঙ্গত দুর্নীতিকে জিরোতে নিতে পারেন। যদি দুর্নীতি না হয় এই টাকায় অনেক 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 ডেভেলপ হবে, যা বাংলাদেশে কখনো কোনো বছরে হয়নি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2027 সালের জানুয়ারির মধ্যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার পথ আরও সুগম হবে। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তির দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়িক লাইসেন্স সর্বোচ্চ 7 দিনের মধ্যে এবং কোম্পানি নিবন্ধন মাত্র 48 ঘন্টার মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা সহজ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী অর্থনীতিকে এগিয়ে নিতে 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হচ্ছে। এই অর্থ তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উদ্যোগের বিকাশে ব্যয় করা হবে। ডিজিটাল অর্থনীতির যুগে বাংলাদেশের নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে এই উদ্যোগকে সময় উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারের একটা প্রতিফলন প্লাস হচ্ছে জনগণের অনেক বড় ধরনের প্রত্যাশা ছিল। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ব্যবসায় আমরা অনেক দিন থেকে বলে আসছিলাম যে শিক্ষাকে যাতে আলাদাভাবে বাজেট উপস্থাপন করা হয়। সবসময় শিক্ষা প্রযুক্তির সাথে দেওয়া হয়, একসময় শিক্ষাকে ধর্মের সাথে দেওয়া হতো। তো এই প্রথম শিক্ষাকে আলাদাভাবে দিয়ে এবারের বাজেটে জিডিপির প্রায় 2% মতো বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি বাজেটের 13.1% মতো দেওয়া হয়েছে। শুরুটা আমি মনে করি ভালোই হয়েছে। স্বাস্থ্য বাজেট যদি বলি, এইবারে সবচেয়ে অগ্রাধিকারগুলোর অন্যতম ছিল স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে বাজেট প্রায় ডাবল করা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে অপারেটিং এবং ডেভেলপমেন্ট এই দুটার যাতে সমন্বয় হয়। আপনি হসপিটাল করবেন, সাথে সাথে তার অ্যাম্বুলেন্স, তার জনবল, তার ইকুইপমেন্ট এগুলোও যাতে থাকে। আরেকটি হলো সামাজিক সুরক্ষা খাতে, যেটি 1,45,000 কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়েছে, প্রায় আমাদের বাজেটের 15% উপরে, যেটি জিডিপির 2% মতো। এই সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু ভালো বাজেট দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কন্টেন্ট থেকে অর্জিত আয়ে কর অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। ডিজিটাল অর্থনীতির নতুন পেশাজীবী, ফ্রিল্যান্সার ও কন্টেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের জীবনমান উন্নয়নে 1081 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের বছরের তুলনায় এই বরাদ্দ কয়েক গুণ বেশি। ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় নেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাংকে 4 লাখ টাকা পর্যন্ত জমার উপর আবগারি শুল্ক না নেয়ার প্রস্তাব করা হয়েছে। আগে এই সীমা ছিল 3 লাখ টাকা। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং সাধারণ ব্যাংক গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে ঋণ হিসাবের বিপরীতে একবারের বেশি কর না কাটার সিদ্ধান্ত ব্যবসায়ী ও সাধারণ ঋণ গ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা। এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন। এত বড় একটা বাজেটের ব্যাপার হয়েছে, তাহলে সরকার, আমি মনে করি যে না, জিনিসটা ভালো, কিন্তু তারপর আমাদের নিম্ন আয়ের যারা আছি আমরা, এই নিম্ন আয়েরদের ক্ষেত্রে যেন সরকার ভালোভাবে জিনিসটা জরুপ করে। কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার এই ব্যাড ট্যাক্স যদি চিন্তা করে নিম্ন আয়েদের মধ্যে, তাহলে তো সমস্যা।
মূল্যস্ফীতি যত আমাদের কমবে তত আমাদের টাকার মান ভালো থাকবে, বিশ্ববাজারের হিসেবে আমাদের দেশের টাকার মান ভালো থাকবে। আসলে আমরা সাধারণ জনগণ যারা আমরা চাই যে সরকার থেকে নিত্য দ্রব্যমূল্যের দামটা সবসময় কম থাকুক। সরকারকে আপনি দেশ পরিচালনা করার জন্য আমরা সাধারণ জনগণ যারা ভোট দিয়ে যেভাবে ওনাকে নির্বাচিত করেছি সেভাবে সকল কাজে আমরা ওনাকে সহযোগিতা করতে হবে, তাহলে না সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। কৃষক থেকে উদ্যোক্তা, শ্রমিক থেকে প্রযুক্তি উদ্ভাবক, ধর্মীয় নেতা থেকে কন্টেন্ট নির্মাতা, সমাজের প্রায় সব স্তরের মানুষের জন্য কোনো না কোনো বার্তা রয়েছে এই বাজেটে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট তাই শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক রূপান্তরের দৃষ্টিকোণ থেকেও একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।